লেখক সুমিত সান্যালের আলোর আশা। আমি যাই সোনা, তুমি সোনা মেয়ে হয়ে থাকবে কেমন, মাকে বিরক্ত করবে না। হিমাদ্রি তার খাটের পাশে বেডসাইড টেবিল থেকে একটা 2-3 বছরের ফুটফুটে বালিকার ছবি তুলে চুমু খেলো। সেটা তার মেয়ে আলোর ছবি। সে তাকে ডাকত চোরকি বলে। এটাই হিমাদ্রির দৈনিক রুটিন। সে প্রতিদিন কাজে যাওয়ার আগে একবার মেয়েকে আদর করে বেরিয়ে পড়ে, যদিও গত 5 বছর সে মেয়েকে দেখেনি। বাবা তৈরি হয়ে বসে আছেন সামনের ঘরে সোফায়। দুজনে সকাল সকাল তাদের হাসপাতালের জন্য রওনা হয়। মা কিছু পরে হাসপাতাল যান। ঘরে সর্বদার কাজের মেয়েকে নির্দেশ দিয়ে যান কি রান্না হবে, অন্যান্য টুকিটাকি নির্দেশ। মা বাবা ছেলে সবাই ডাক্তার। হিমাদ্রি নিজের ব্যাগ তুলে যেতে যাবে, তখনই তার মোবাইল ফোন বেজে উঠল। হিমাদ্রি ফোনটা তুলে দেখল বিদেশের ফোন। বিদেশ থেকে আমাকে কে ফোন করবে? সে ফোনটা ধরল। হিমাদ্রি, আমি মেঘনা বলছি। ফোনের স্ক্রিনে মেঘনা। মেঘনা? হিমাদ্রি অবাক। বলো, কেমন আছো মেঘনা? তোমার মেয়ে? আমাদের মেয়ে ভালো নেই গো। মেঘনা অবরুদ্ধ কণ্ঠে বলল। আজ এত বছর পরে মেঘনা ফোন করেছে। কি কি হয়েছে চোরকির? ওর লিউকেমিয়া হয়েছে গো। মেঘনা কাঁদতে আরম্ভ করল। নিমেষে হিমাদ্রি ভুলে গেল 5 বছর তার মেঘনার সাথে কোনো কথা হয়নি। অবশ্য আমাদের দোষেই সে তার জীবন থেকে হারিয়ে গেছে। সব সব ঠিক হয়ে যাবে মেঘনা, আমি যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি, তুমি কেঁদো না। হ্যাঁ হিমাদ্রি, তুমি একবার এসো না, শুধু একবার। তোমার মেয়ে বাবা বাবা করে অস্থির করে দিচ্ছে আমাকে। ও ভালো নেই গো, শুধু একবার। ও বেশি দিন বাঁচবে না গো। কান্নার চোটে মেঘনার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে। কেন, বাবা তো আছেন। নেই নেই নেই, কেউ নেই, কেউ নেই। মেঘনা হাহাকার করে কেঁদে উঠল। হিমাদ্রির বাবা ছুটে আসলেন। মা রান্নাঘর থেকে ছুটে আসলেন। কি হয়েছে? বৌমার ফোন। কি হয়েছে আমার সোনার? চোরকির ক্যান্সার হয়েছে বাবা, লিউকেমিয়া। হিমাদ্রি কাঁপা স্বরে বলল। হ্যাঁ, কি বলছিস? মা ধপ করে হিমাদ্রির বিছানায় বসে পড়লেন। ঘরে হাহাকার, সবাই কাঁদছে। ফোনে মেঘনা কাঁদছে। সেই কান্নার বন্যায় যেন 5 বছরের দূরত্ব ভেসে গেছে। একসময় হিমাদ্রি সব জেনে নিল। 3 মাস আগে চোরকির হঠাৎ জ্বর হয়েছিল। প্রথমে সবাই ভেবেছে এমনি জ্বর হয়েছে। বাড়িতে 2 জন ডাক্তার রয়েছে। মেঘনার মা বাবা দুজনেই নামকরা ডাক্তার। নিজেদের হাসপাতাল চালান। বালিকাকে ওষুধ দেওয়া হলো। জ্বর 2 দিনেই কমে গেল। আলো ওরফে চোরকি আবার স্কুল যেতে আরম্ভ করলো। কিন্তু পরের সপ্তাহে জ্বর আবার ঘুরে আসলো। এবার কোনো ওষুধে জ্বর আর কমে না। ফুলের মতো মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। নিস্তেজ হয়ে পড়ে থাকে বিছানায়। মেঘনার বাবা দেবাঞ্জন রায়ের মনে খটকা লেগেছে। উনি নাতনির কিছু টেস্ট করালেন। টেস্টের ফল পেয়ে ক্ষণিকের জন্য তার মাথা টলে গিয়েছিল। তিনি তখনই মেয়েকে কিছু জানাননি, কিন্তু একসময় সবাই জেনেছে। কি করে আলোর কানেও খবরটা গেছে। বালিকা হসপিটালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকে। মেঘনাকে হাসপাতালে থাকার অনুমতি দেওয়া হয়েছে। একদিন সকালে চোরকি হঠাৎ মায়ের গলা জড়িয়ে কাতর স্বরে বলল, আমি একবার বাবাকে দেখতে চাই মা। মরার আগে আমি একবার বাবাকে দেখতে চাই। এইটুকু বাচ্চা মরার কথা বলছে? সে তো জীবনটাই দেখেনি। মেঘনা চিৎকার করে কেঁদে উঠল। নার্স ডাক্তাররা ছুটে আসলেন। কি হলো, কি হলো? আলো তাদের দেখে লজ্জিত কণ্ঠে বলল, সরি সরি, আমি আমার মায়ের কাছে একটা অন্যায় আবদার করে ফেলেছিলাম। সবাই চলে গেল, কিন্তু মেঘনার কান্না থামেনি। তোমার বাবা তো? আমার বাবা হারিয়ে যায়নি মা, আমি জানি। বাবা কলকাতায় থাকে, বাবা আছে। চোরকি একবারে শিশু বয়স থেকে মা বাবা ডাক শিখেছিল। আমি জানি, আমি দাদুকে একবার গ্রেনিকে বলতে শুনেছিলাম, কিন্তু এখন আমি হয়তো থাকবো না মা। প্লিজ মা, একবার। বালিকার 2 চোখ জলে ভরে এসেছে। চোরকি অল্প বয়স থেকে খুব গুছিয়ে স্পষ্ট কথা বলে।
মেঘনা আলোর বাবাকে খুঁজে বের করবে, সে মেয়েকে কথা দিয়েছে। মেঘনার মা ভিক্টোরিয়া রথ আমেরিকার নামকরা ডাক্তার অ্যান্ড্রু রথের একমাত্র সন্তান। সে বাবার পথ অবলম্বন করেছিল। সে নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে খ্যাতি অর্জন করেছিল। সে এক বঙ্গ সন্তান দেবাঞ্জন রায়কে ভালোবেসে বিয়ে করল। তাকে খুশি করবার জন্য ভারতীয় নাম গ্রহণ করেছিল। বিয়ের পর সে হয়ে উঠেছিল কাবেরী রায়। কিন্তু সে স্বামীর সংস্কার গ্রহণ করেনি। ভারতবর্ষ আর ভারতীয়দের প্রতি তার মনোভাব পাল্টায়নি। তাই তার একমাত্র মেয়ে যখন এক ভারতীয়কে বিয়ে করতে চাইল, তখন সে মুখে কিছু না বললেও মন থেকে তাকে স্বীকার করেনি। সে পরোক্ষে নানাভাবে মেয়েকে বোঝাবার চেষ্টা করেছিল। আসলে মেঘনা তার একমাত্র মেয়ে। তিনি চান না মেয়ে দূরে চলে যায়। আর ওই ছেলেটা তো ভারতীয়, কিছুকাল পরে ফিরে যাবে। তিনি চাইলে যখন তখন মেয়ের কাছে চলে যাবেন, সেটা সম্ভব হবে না। এই ভাবনায় তাকে অস্থির করে তুলেছে। মেঘনা হিমাদ্রিকে ভালোবেসে বিয়ে করেছিল। দেবাঞ্জন মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। ছেলেটি ভালো, উচ্চশিক্ষিত, আমেরিকাতে ক্যান্সার নিয়ে গবেষণা করতে এসেছিল। ছেলের মা বাবাও তাদের মতো ভারতে নামকরা ডাক্তার, তাদেরও হাসপাতাল আছে। দেবাঞ্জন পেশাগতভাবে ওনাদের চেনে। কাবেরী মেয়েকে আটকাবার শেষ চেষ্টা করেছিলেন। হিমাদ্রিকে প্রস্তাব দিয়েছিলেন সে যদি আমেরিকাতে থাকতে রাজি হয় তবে তাকে ওনাদের হসপিটালের উত্তরাধিকারী করে দেবেন। কিন্তু হিমাদ্রি নিজের দেশকে ভালোবাসে। সে মা বাবার একমাত্র ছেলে। হিমাদ্রি তার মা বাবাকেও ছাড়তে পারে না। আমাদের দেশে ছেলেমেয়েরা ডানা গজালে নিজের বাসা, নিজের মা বাবাকে ত্যাগ করে উড়ে যায় না, হিমাদ্রি বলেছিল। মেঘনা স্বামীর সাথে গাঁটছড়া বেঁধে চলে এসেছিল তার সাথে 7 সমুদ্র পার ভারতবর্ষে। 2 দিন পরে হিমাদ্রি নিউ ইয়র্কের জন্য রওনা হলো। মেঘনা তার জন্য ভিসা জোগাড় করে দিয়েছিল। হিমাদ্রির সাথে মেঘনার পরিচয় হয়েছিল একেবারে হঠাৎ। দুজনার মাঝে 7 সমুদ্রের দূরত্ব। হিমাদ্রি থাকে ভারতবর্ষে, সেদিনেই সে আমেরিকা পৌঁছেছে। সে আমেরিকা এসেছে ক্যান্সার নিয়ে গবেষণা করতে। তার গাইড নিউ ইয়র্কে জেএফকে ক্যান্সার হসপিটালের প্রধান ডাক্তার ভিক্টর জনসনের সাথে প্রাথমিক আলোচনা সেরে আজ তার ছুটি। আজ শুক্রবার, সোমবার থেকে তার কাজ শুরু হবে। হিমাদ্রি তার অস্থায়ী আস্তানার উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। মেঘনা সেই সময় সামনে মেন গেট দিয়ে হসপিটালে ঢুকছে। মেঘনা দেখছে তার উল্টো দিক থেকে এক অসাধারণ সুন্দর পুরুষ এগিয়ে আসছে তার দিকে। তার 6 ফুটের বেশি উচ্চতা, মেদহীন শরীরে বড় বড় সপ্রতিভ চোখ জোড়া, ঠোঁটের কোনায় মৃদু হাসি। আর হিমাদ্রি দেখছে এক দিব্য নারী মূর্তি তার দিকে এগিয়ে আসছে। হিমাদ্রির মনে হলো এ যেন সাক্ষাৎ দুর্গা প্রতিমা। দুজনারই গতিমন্থর হয়ে উঠেছে। সামনে এসে দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। গুড মর্নিং, হিমাদ্রি মৃদু হেসে বলল। হে, হাউ আর ইউ ডুইং? মেয়েটি হাসল। আর ইউ নিউ ইন আওয়ার হসপিটাল? ইয়েস, আই অ্যাম হিমাদ্রি, হিমাদ্রি হাজরা। হিমাদ্রি করম মর্দনের জন্য নিজের হাত বাড়িয়ে দিল। মেঘনা, মেয়েটি আস্তে করে তার হাত হিমাদ্রির হাতে দিল। দুজনে স্তব্ধ। কিছুক্ষণ কেউ কোনো কথা বলছে না। সি ইউ এগেইন? শিওর। দুজনে যে যার পথে এগিয়ে গেল। দুজনেই ভাবছে ওর ব্যাপারে আরও একটু জানলে হতো, আবার দেখা হবে তো। কি ভেবে হিমাদ্রি তার ঠিকানায় গেল না। সে নিজের ডিপার্টমেন্টে গেল। সেখানে তার একটা ঘর ঠিক করা হয়েছে। হিমাদ্রি নিজের জায়গায় গিয়ে বসল। তার চোখের সামনে মেঘনার মুখ ভেসে আসছে। মেঘনা এই হসপিটালে কাজ করে। সে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। রোগীদের মানসিক অবস্থা নিয়ে তার কাজ। সে নিজের ঘরে এসে বসেছে। আজ তার হৃদস্পন্দন অকারণেই বেড়ে গেছে। ওকে আমি কোথায় পাবো? কিছু তো জানলাম না ওর সম্বন্ধে, সে ভাবছে। কি মনে করে হিমাদ্রি লাইব্রেরি দেখতে গেল। সে তো গবেষণা করতে এসেছে, সুতরাং লাইব্রেরিটা তাকে ভালোভাবে চিনে নিতে হবে। তার গবেষণার গাইড হিমাদ্রিকে তাই পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সে কি ওই কারণে লাইব্রেরি গিয়েছিল? মেঘনার মনও সেদিন উচাটন হয়ে আছে। সে কোনো কাজে মন দিতে পারছে না। তার কাজের সাথে মেঘনা নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছে পিএইচডির জন্য। সে লাইব্রেরিতে গিয়ে পৌঁছল। বিশাল লাইব্রেরি, সুন্দরভাবে নানা বিষয়ে প্রচুর বই সাজানো রয়েছে তাকে। মেঘনা কিছুক্ষণ বইয়ের মাঝে ঘুরে বেড়ালো, কিন্তু সে বই খুঁজছে না। কি খুঁজছে মেঘনা? লাইব্রেরিতে মনোযোগ দিয়ে শান্তিতে পড়বার জন্য ব্যবস্থা রয়েছে। মেঘনা রিডিং রুমে ঢুকল। চারিদিকে তাকিয়ে দেখল ওই তো, ওই টেবিলে বসে রয়েছে ও। মেঘনা পায়ে পায়ে হিমাদ্রির টেবিলের দিকে এগিয়ে গেল। আমি কি এখানে বসতে পারি? সে ইংরেজিতে জিজ্ঞাসা করল।
অবশ্যই, বসুন। হিমাদ্রি নিজের অজান্তেই উঠে দাঁড়িয়েছে। আমাকে বসতে বলে আপনি তো দেখছি নিজেই উঠে দাঁড়িয়েছেন। মেঘনা হেসে বলল, সেটা অজান্তেই হয়েছে। ইন্ডিয়ান ভ্যালু সিস্টেম। কোনো সুন্দরী মহিলাকে অভ্যর্থনা জানাতে হলে উঠে দাঁড়াতে হয়। হিমাদ্রি হেসে বসে পড়ল। আমি সুন্দরী বুঝি? অসাধারণ। প্রথম দেখাতেই গ্যাস দিচ্ছেন? এই দেহে হয়তো প্রথম দেখা। হিমাদ্রি রহস্য করে বলল, মানে? মানে আমাদের দেশে আমরা বিশ্বাস করি মানুষে মানুষের সম্পর্ক 7 জন্ম চলে। ধ্যাত, সেটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক। মেঘনার ফর্সা মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। ততক্ষণে আশেপাশের লোক তাদের দিকে তাকাচ্ছে। সরি, আপনি বসুন। হিমাদ্রি নিজেকে সংযত করেছে। সরি। মেঘনা সবার দিকে তাকিয়ে একবার বলল, চলুন না আমরা ক্যাফেটেরিয়াতে যাই। কফি? ওকে। দুজনে বেরিয়ে পড়ল। সেদিন দুজনের সময় কি করে কেটে গেল কেউ জানে না। হঠাৎ দুজনার সম্বিত ফিরল। আরে 4:30 বেজে গেল। হিমাদ্রি বলল, সত্যি তোমার কথা শিল্পী হওয়া উচিত ছিল, অথবা মোটিভেশনাল স্পিকার। তুমি বৃথাই ডক্টর হলে। কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু তাদের মনে হচ্ছে কত যুগ ধরে দুজনে পরস্পরকে চেনে। এইটুকু সময়ের মধ্যে দুজনে পরস্পরকে তুমি সম্বোধন করতে আরম্ভ করেছে। দুজন পরস্পরকে জেনেছে, ইংরেজি থেকে বাংলায় কথা বলতে শুরু করেছে। মেঘনা সেদিন হিমাদ্রিকে তার স্টুডিও অ্যাপার্টমেন্ট পৌঁছতে গিয়েছিল। একটা বড় ঘর, তার একপাশে রান্নার ব্যবস্থা, একটা ফোল্ডিং ডাইনিং টেবিল, 2টি গদি আটা চেয়ার, দুজন বসার মতো একটা সোফা, একটা ছোট্ট সেন্টার টেবিল, একপাশে একটা আরামদায়ক ডাবল বেড খাট, একটা অ্যাটাচ বাথরুম, দুদিকে আবার বড় 2টি জানালা। তুমি এই মুরগির খোপে কি করে থাকবে হিমাদ্রি? মেঘনা হিমাদ্রির বাড়ি দেখে আপত্তি জানালো। কেন? বেশ তো, ভালো। একসাথে একটা কম্প্যাক্ট জায়গা। ধ্যাত, আমার তো দম বন্ধ হয়ে যাবে এখানে। মেঘনা বলল, তুমি তো থাকছো না এখানে, নাকি? হিমাদ্রি ভুরু নাচিয়ে বলল, ধ্যাত, ফাজলামি করবে না বলছি। নো অসভ্যতা। মেঘনা সতর্ক হয়ে এক পা পিছিয়ে গেল। না মেঘনা, তুমি সেদিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। আমার কাছে তোমার কখনো মর্যাদাহানি হবে না। হিমাদ্রি সংযত কণ্ঠে বলল, আমি জানি, তাই তো আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে তোমাকে। মেয়েদের মধ্যে পুরুষ মানুষের দৃষ্টির মানে বোঝার জন্মগত ক্ষমতা আছে। তোমার চোখ দুটি দেখলে তোমার মনের ভিতরটা স্পষ্ট দেখা যায়, স্বচ্ছ, নির্মল, নিষ্কলঙ্ক। মেঘনা হিমাদ্রির একটা হাত ধরে বলল, সেই শুরু। পরদিন থেকে মেঘনা সকাল সকাল বেরিয়ে পড়ে। হিমাদ্রি তার অ্যাপার্টমেন্টের সামনে তার জন্য অপেক্ষা করে। কাজের ফাঁকে ফাঁকে তাদের দেখা হয়। লাঞ্চের সময় দুজনে বেরিয়ে পড়ে, কখনো ক্যাফেটেরিয়া, কখনো কাছের ম্যালের ফুড কোর্টে। তারা ভালোবাসে ইউনিভার্সিটির অনেক পার্কের কোনো একটা কোনায় নিভৃতে পরস্পরের দিকে তাকিয়ে বসে থাকতে। দিনের শেষে হিমাদ্রিকে ছেড়ে বাড়ি ফিরতে মেঘনার মন খারাপ হয়ে যায়। বাড়ি ফিরে দুজনের ফোনে কথা হয়। ছুটির দিনে তাদের দেখা হয় না। তখন দুজনের মন উচাটন হয়ে থাকে। দুজনে সুযোগ খোঁজে কোনোভাবে যদি দেখা করা যায়। মেঘনার মা সেটা লক্ষ্য করেছেন। তিনি একদিন বললেন, তোমার তো হসপিটালে ফুল টাইম কাজ নয়, কিন্তু আজকাল আমি দেখছি তুমি সারাদিনই হসপিটালে থাকো। আমাদের একটা হাসপাতাল আছে, তুমি তো আসোই না সেখানে। আমার রিসার্চও তো আছে মা। মেঘনা এড়িয়ে গেল। রাতে মেঘনা ব্যালকনিতে দাঁড়িয়ে চাপা কণ্ঠে হিমাদ্রির সাথে গল্প করছে। হঠাৎ বাবাকে দেখে সে পরে কথা বলছি বলে ফোনটা কেটে দিল। বাবা হাসলেন, পাশে এসে দাঁড়ালেন। ছেলেটা বেশ ভালো না? মেঘনা চমকে বাবার দিকে তাকালো। ভিক্টর বলছিল হিমাদ্রি তো ওর আন্ডারে গবেষণা করছে। মেঘনা ঘামতে শুরু করেছে। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই মা। তোমরা বড় হয়েছ, বুঝদার হয়েছ। ভালোবাসা কোনো দোষের কথা নয়। তোমরা পরস্পরের প্রতি কতটা সিনসিয়ার সেটা আসল কথা। দেবাঞ্জন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে আশ্বাস দিলেন। হ্যাঁ বাবা, ও খুব ভালো, ভদ্র, পরিমার্জিত, সিনসিয়ার। আমাকে মনে প্রাণে ভালোবাসে। আমিও। মেঘনা বলল, এ তো ভালো কথা। একদিন নিয়ে এসো না আমাদের বাড়িতে, না হয় এই শনিবারেই নিয়ে এসো। মেঘনার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। কথা মতো মেঘনা শনিবারে সকাল সকাল হিমাদ্রিকে নিজেদের বাড়িতে নিয়ে আসলো। তুমি ভালো করেছো মা, সকাল সকাল নিয়ে এসেছো। ডিনারে নিমন্ত্রণ জানালে কতটা আর কথা হতো। বাবা বললেন, তুমি সারাদিন জিন্স টি শার্ট পরে থাকবে? দেবাঞ্জন বললেন, হ্যাঁ, আমার অভ্যেস আছে। কলেজ গেলে তো এই পরেই দিন কেটে যায়। হিমাদ্রি হাসল।
না না, আজ তো তোমার ছুটি। দেবাঞ্জন মাথা নাড়তে নাড়তে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে একজোড়া নতুন পাজামা পাঞ্জাবি এনে হিমাদ্রির হাতে দিলেন। এটা পরো। হিমাদ্রি পাজামা পাঞ্জাবি পরে আসলো। সাদা আলিগড়ি পাজামা আর কাজ করা মেরুন রঙের পাঞ্জাবি। সবাই মুগ্ধ। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে, কাবেরী বললেন। থ্যাংক ইউ মাসিমা। মেঘনা তখনও মুগ্ধ নয়নে মুখ হা করে তাকিয়ে আছে হিমাদ্রির দিকে। এই মুখ বন্ধ করো, সবাই হো হো করে হেসে উঠল। তারপর সারাদিন হিমাদ্রি গানে, আবৃত্তিতে, মজার মজার গল্পে, হাসি ঠাট্টায় সকলকে মাতিয়ে রেখেছে। তুমি আজ রাতে আমাদের বাড়িতে থাকো বাবা, দেবাঞ্জন বললেন। তারপর থেকে হিমাদ্রি নিয়মিত মেঘনার বাড়ি যাওয়া আরম্ভ করল। একদিন মেঘনাও সপরিবারে হঠাৎ হিমাদ্রির অ্যাপার্টমেন্টে গিয়ে হাজির হয়েছিল। সেখানে তারা সবাই মিলে রান্না করেছে, খাওয়া দাওয়া করেছে, আনন্দ করেছে। কেউ তার বাড়ি নিয়ে কোনো প্রসঙ্গ তোলেনি, যদিও অনেক পরে কাবেরী হিমাদ্রিকে প্রস্তাব দিয়েছিলেন তাদের বাড়িতে থাকতে। তুমি তো আমাদের ছেলের মতোই হিমাদ্রি, আমাদের মেয়ে তোমাকে ভালোবাসে আর আমরা সেটা সমর্থন করি, তাহলে বাধা কিসের, তিনি বলেছিলেন। সেটা ঠিক মাসিমা, কিন্তু আমার বাবা এই অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করেছেন। উনি উন্নাসিকতা পছন্দ করেন না, বলেন মাটির সাথে যোগাযোগ কখনো ছিন্ন করবে না। আমি এমনিতেও তো প্রতি সপ্তাহে আসছি আপনাদের বাড়ি, মেঘনার সাথে আমার রোজ দেখা হয়। আমি মেঘনাকে মনে প্রাণে ভালোবাসি, চিরদিন ভালোবাসব, আমি ওকে কথা দিয়েছি। হিমাদ্রি একবার মেঘনার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ বাবা। 4 বছর পেরিয়ে গেছে। মেঘনা আর হিমাদ্রির গবেষণা শেষ হয়েছে। হিমাদ্রি 1 বছর ডাক্তার ভিক্টরের সাথে কাজ করবে। সবাই জানে দুজনে পরস্পরকে ভালোবাসে। 2 পরিবারে এ বিষয়ে কথাবার্তা শুরু হয়েছে। একদিন মেঘনার বাড়িতে আড্ডা চলছে। হঠাৎ কাবেরী বললেন, হিমাদ্রি, তুমি জেএফকে থেকে পিএইচডি পেয়েছ, ডাক্তার ভিক্টরের সাথে কাজ করেছ। তোমার জন্য তো এখানে বিরাট সুযোগ, লক্ষ লক্ষ ডলার উপার্জন করবার সুযোগ আছে এই দেশে। তোমরা দুজনে বিয়ে করবে, আমাদের হসপিটালে তোমরা উত্তরসূরি। হ্যাঁ, তা হয়তো আছে মাসিমা, কিন্তু আমি এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছি, যাতে আমি আমার গরিব দেশে সাধারণ মানুষকে ক্যান্সারের মতো সাংঘাতিক রোগের চিকিৎসা সহজে আর অল্প খরচে যোগাতে পারি। আমরা তো ডাক্তার মাসিমা, আমরা ব্যবসায়ী নই, হিমাদ্রি বলল। আমি বাবাকে কথা দিয়ে এসেছি, আমি বাবার মিশন সফল করব। সবাই অবাক নয়নে চেয়ে রয়েছে। বাহ, একে বলে মানুষের মতো মানুষ হওয়া, দেবাঞ্জন হিমাদ্রির পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন। ঠিক হলো, দেশে গিয়ে বিয়ে হবে। কাবেরী হিমাদ্রির বাড়ি সচক্ষে দেখতে চান, যদিও তিনি হিমাদ্রির কাছে অনেক ছবি দেখেছেন। মেঘনা হিমাদ্রিকে ছাড়া কিছুই চায় না। তারা সদল বলে কলকাতায় হিমাদ্রির বাড়ি গিয়ে হাজির হলো। হিমাদ্রির বাড়ি পৌঁছে তারা অবাক। এত বড় বাড়ি হিমাদ্রির, বিশাল জায়গা নিয়ে আধুনিক বাড়ি। বাড়িতে 3 জন দিনে রাতের কর্মচারী, সদর গেটে সশস্ত্র সিকিউরিটি গার্ড। বাড়িতে উৎসবের আয়োজন চলছে। কাবেরী চেয়েছিলেন সাড়ম্বরে মেয়ের বিয়ে দেবেন। হিমাদ্রির মা বাবা যদিও একটু বোঝাবার চেষ্টা করেছিলেন। আমরা এখানে যত গ্র্যান্ড স্কেলে ব্যবস্থা করি না কেন, আমেরিকা থেকে অনেক কম খরচ হবে, কাবেরী যুক্তি দিয়েছিলেন। শেষ পর্যন্ত কার্শিয়াংয়ে রিসর্টে বিয়ের আয়োজন করা হয়েছিল। হিমাদ্রি তার স্বপ্নের রাজকন্যাকে স্ত্রীরূপে পেয়েছে, আর মেঘনা পেয়েছে তার আপনার যে আপন জনকে। দেবাঞ্জন আর কাবেরী আমেরিকা ফিরে গিয়েছেন। হিমাদ্রি আর মেঘনা সুখী দম্পতি, তবে তারা প্রথমে প্রেমিক প্রেমিকা। বিয়ে হলে প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়, সেটা আমাদের মধ্যে কখনো হবে না। আমি আমার সর্বস্ব দিয়ে চিরদিন তোমাকে ভালোবাসব, হিমাদ্রি বলেছিল। আমিও, মেঘনা স্বামীর গলা জড়িয়ে ধরে বলেছিল। শীঘ্রই মেঘনা বুঝেছে এখানে স্বামীর বাড়িতে তাদের জীবনধারা আমেরিকায় তাদের জীবনধারা থেকে অনেক আলাদা। আমেরিকাতে মেঘনার ভরে ওঠার অভ্যেস ছিল, অবশ্য তাতে সকাল সকাল হিমাদ্রির কাছে পৌঁছবার একটা তাগিদ ছিল। কিন্তু এখন তারা স্বামী স্ত্রী, এখন ওই মানুষটা একান্তভাবে তার। তাদের দিনে রাতের রুটিন পাল্টে গেছে। এখন সুখের আমেজে তার সকালে উঠতে ইচ্ছা করে না, কিন্তু সকলে তাদের স্বাভাবিক ছন্দে ফিরে গেছে। গতকাল দুজনে মধুচন্দ্রিমা থেকে ফিরেছে। সকালে ঘুম থেকে উঠে মেঘনা দেখল হিমাদ্রি ঘরে নেই। বিছানার এক প্রান্তে পড়ে থাকা হাউস কোট গায়ে জড়িয়ে মেঘনা দোতলায় তাদের বেডরুম থেকে বেরিয়ে নিচতলায় নেমে আসলো। সে দেখল সবাই স্নান টান সেরে তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। কেউ কিছু বলার আগেই আরতি মেঘনার হাত ধরে তাকে হিমাদ্রির কাছে বসিয়ে দিলেন।
বসো বৌমা। পরে সুযোগ পেয়ে মেঘনা হিমাদ্রিকে বলল, এই বাড়িতে তোমরা সবাই কি কাক ভরে উঠে পড়ো, এমনকি ঠাকুমাও? আরে ঠাকুমা তো সবার আগে ওঠেন, বয়স বাড়লে তো ঘুম কমে যায়। হিমাদ্রি বলল, আমি বাবা অত সকালে উঠতে পারবো না, তুমি কি আমাকে ঘুমাতে দাও? রোজ কত দেরি হয়ে যায়। মেঘনা বলল, আচ্ছা ঠিক আছে, আজ থেকে 2 হাত দূরে থাকবো আমরা। আমি দেবই না তোমাকে দূরে যেতে। মেঘনা হিমাদ্রির গলা জড়িয়ে ধরল। তুমি জানো আমার এখন ছাড় আছে। কিসের? আমার এখন ছাড় আছে, আমি যখন খুশি কাজে যাব, ইচ্ছে না হলে যাব না। বাবা বলেছে, মা বাবা চায় যাতে আমাদের সম্পর্ক আরও ঘন হয়, নিবিড় হয়। হিমাদ্রি মেঘনাকে বুকে টেনে নিল। আরে ছাড়ো ছাড়ো, দরজা খোলা আছে। মেঘনা হিমাদ্রিকে আস্তে করে ঠেলে দূরে সরিয়ে দিল। হিমাদ্রি মাঝে মাঝে কাজে যায় না, মেঘনাকে নিয়ে বেরিয়ে পড়ে, কখনো গঙ্গার ধারে, কখনো বোটানিক্যাল গার্ডেন, কখনো ভিক্টোরিয়া। সুযোগ বুঝে দুজনে হয়তো দীঘা চলে গেল। পুজোর পরে তারা দক্ষিণ ভারত বেড়াতে চলে গিয়েছিল। দুজনে তৃপ্ত, সন্তুষ্ট, আনন্দিত। সুখ যেন বুকে ধরে না মেঘনার। শ্বশুর বাড়িতে মেঘনা দেখেছে সবাই শুদ্ধাচারী, সবাই সকাল সকাল স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে তৈরি হয়ে নেয়। মেঘনার সে অভ্যেস ছিল না, কিন্তু তাকে মানিয়ে নিতে হয়েছে। বাবা ফেরার সময় মেয়েকে বলেছিলেন, মনে রাখবে, এই দেশে বিয়ে শুধুমাত্র একটা ছেলে আর একটি মেয়ের সম্পর্ক নয়, এটা 2 পরিবারের সম্পর্ক। তুমি যে বাড়িতে পুত্রবধূ হয়ে যাচ্ছ, তোমাকে তাদের সাথে মিশে যেতে হবে। তা বলে আমি তোমাকে তোমার মান সম্মান বিসর্জন দিতে বলছি না। হিমাদ্রি আছে তোমার কাছে, সে বুদ্ধিমান ছেলে, দেখবে সে ঠিক সব দিক সামলে রাখবে। হিমাদ্রি মেঘনার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে, তার সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখে। সেদিন শনিবার, আজ অন্যরকম জলখাবার। সেদিন লুচি, সাদা আলুর তরকারি আর মোহন ভোগ হয়েছে। আরতি সবাইকে পরিবেশন করছেন। মেঘনা সবার জন্য চা করে নিয়ে আসলো। খেতে খেতে টুকটাক কথা চলছে। হঠাৎ ঠাকুমা সিদ্ধেশ্বরী দেবী বললেন, বুবান, তুই আজকে বৌমাকে নিয়ে কয়েকটা ভালো ম্যাক্সি কিনে দিস তো। সবাই একসাথে ওনার দিকে তাকালো। কেন মা? অনুপম জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ওকে তো যা পড়ে তাতেই ভালো লাগে দেখতে, দুর্গা প্রতিমার মতো মুখশ্রী আমাদের বৌমার। আরতি বললেন, তাছাড়া ও তো আমেরিকাতে মানুষ হয়েছে, ওখানে মেয়েরা হয় স্কার্ট ব্লাউজ, স্কার্ট টপ অথবা প্যান্ট শার্ট। এটা আমেরিকা নয়, এটা ভারতবর্ষ। ও আমাদের দেশের ছেলেকে বিয়ে করেছে, স্বেচ্ছায় বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে। ওই দেশের রীতিনীতি, ওই দেশের চলাফেরা এখানে চলে না। ওই দেশের মানুষে হেগে ধোয় না, কাগজে দিয়ে মুছে নেয়। আমরা কি সেটা করি? যত সব। ঠাকুমা গজগজ করতে করতে উঠে গেলেন। সবাই পাথর হয়ে গেছে। মেঘনার 2 চোখ জলে ভরে উঠেছে। রাগে দুঃখে অপমানে সে মর্মাহত। সে উঠে যেতে চাইল। আরতি ছুটে এসে ওর 2 হাত চেপে ধরলেন। না না, সব ভুল, সব অন্যায়, ভীষণ অন্যায়। তুমি আমাদের ক্ষমা করো মা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আরতির বিহ্বল চোখে হাত জোর করে বলল। অনুপমও হাত জোর করে উঠে দাঁড়িয়েছেন। হিমাদ্রি কিং কর্তব্য বিমূঢ়, সে বুঝে পাচ্ছে না সে কি করবে। এই মেঘনার মোহভঙ্গের শুরু। কিন্তু হায়, কেউ ভাঙনের সূত্রপাত উপলব্ধি করতে পারেনি। ভিন্ন 2 মহাদেশে 2 জন বিবাহ সূত্রে এক হয়েছে, কিন্তু হিমাদ্রির পরিবারে কেউ সেটা বিবেচনা করেনি। সবার তেমন বিচক্ষণ বিচার বুদ্ধি থাকে না তো। একদিন হঠাৎ মেঘনা দেখল ঠাকুমা সোফায় গঙ্গাজল ছেটাচ্ছে। তাকে দেখে তিনি চট করে গঙ্গাজলের ঘটিটা লুকিয়ে ফেললেন। কি হয়েছে ঠাকুমা? মেঘনা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল। না না, কিছু না। তিনি নিজের ঘরে চলে গেলেন। মেঘনার সন্ধ্যায় স্নানের অভ্যেস ছিল। সেদিন তাদের ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাথরুম থেকে স্নান করে বেরিয়ে মেঘনা দেখল তাদের রান্নার মাসি ঘরে তাদের টেবিলে 2 জনার খাবার সাজিয়ে দিয়েছে। আরে তুমি এখানে খাবার দিতে বলেছ কেন? মেঘনা বলল, না, আজকে বোধহয় তোমার শরীর খারাপটা একটু বেড়েছে, তাই তুমি তড়িঘড়ি বাড়ি চলে আসলে। ঠাকুমারি তাকে বলল তোমার খাবারটা ঘরে দিয়ে যেতে। আমি বললাম আমার খাবারটাও পাঠিয়ে দিতে। হিমাদ্রি আমতামতা করে বলল, আরে এটা কোনো কথা হলো? পিরিয়ড তো মেয়েদের রুটিন নর্মাল জিনিস, পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত চলবে। তুমি ডাক্তার হিমাদ্রি, তুমি সব জানো। তোমরা কি সূচি অসুচি এইসব মানো নাকি? হঠাৎ মেঘনার চোখের সামনে ঠাকুমার সোফায় গঙ্গাজল ছিটানোর দৃশ্য ভেসে উঠল। তার মনে পড়েছে কিছুক্ষণ আগে সে হিমাদ্রির সাথে বাইরে থেকে ঘুরে এসে একটু জিরোবার জন্য ওই সোফায় বসেছিল। সহসা মেঘনার মুখ রাগে অপমানে লাল হয়ে উঠল। না মেঘনা, আমরা কেউ ওইসব মানি না।
ঠাকুমাকে ছাড়া আমরা সবাই ডাক্তার, আমরা সবই জানি, সবই বুঝি, কিন্তু ঠাকুমাকে কি করে বোঝাবো? ৮০-র বেশি বয়স, আদি অনন্তকাল থেকে যে কুসংস্কার চলে এসেছে তার থেকে বেরোতে পারেন না। আমার মাও তো ভুক্তভোগী। ঠাকুমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মেঘনা, প্লিজ তুমি রাগ করো না। হিমাদ্রি মেঘনার দুহাত চেপে ধরল। রাগ আমি করিনি, এই রকম দেখিনি তো কোনোদিন। কিন্তু মেঘনার কণ্ঠে স্পষ্ট অসন্তোষের ছায়া। এই শোনো, সেদিন হিমাদ্রি সকালে কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। কি বলছো? মেঘনা চুল আঁচড়াতে আঁচড়াতে এসে দাঁড়ালো। মেঘনা একটা প্লাস্টিকের কাঠির মতো জিনিস তার দিকে এগিয়ে দিল। আরে পজিটিভ মানে? হ্যাঁ, দিন কতক ধরে আমার গা ম্যাজম্যাজ করছিল। গতকাল মাকে বলায় মা বলল টেস্ট করতে। মেঘনা বলল, আরে মা বাবা? হিমাদ্রি আনন্দে লাফিয়ে উঠল। তারপর ছুটল সবাইকে খবর দিতে। বাড়িতে হই হই কাণ্ড। মেঘনা স্বামীর পেছন পেছন নেমে এসেছে ডাইনিং টেবিলের সামনে। সে গুরুজনদের প্রণাম করল। আরতি পুত্রবধূকে জড়িয়ে ধরলেন। যাক, ঠাকুর মুখ তুলে চেয়েছে, আমার পুতি আসছে। ঠাকুমা গদগদ কণ্ঠে বললেন। পুতনিও হতে পারে ঠাকুমা, হিমাদ্রি বলল। বালাই ষাট, ছেলেই হবে, এই আমি বললাম, দেখে নিও, ঠাকুমা বললেন। মেঘনা একবার হিমাদ্রির দিকে তাকালো। ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সব যেন ভালো হয়। আরতি হাত জোর করে কপালে ঠেকালো। মেঘনার মেয়ে হয়েছিল। খবর পেয়ে ঠাকুমার মুখ বেজার। হিমাদ্রি খুশি, মা বাবা খুশি। আরতি শাক বাজালেন, উলু দিলেন। অনুপম হসপিটালে সকলকে মিষ্টি খাওয়ালেন, বকশিস দিলেন। মেঘনার মা বাবা খবর পেয়ে জানালেন তারা আসছেন নাতনিকে দেখতে। আমাদের নাতনি এসে আমাদের ঘর আলো করেছে, আরতি বললেন। শিশুর নাম দেওয়া হলো আলো। নানা লোকে তাকে নানা নামে ডাকে। ঠাকুমার আপত্তি সত্ত্বে বেশ ধুমধাম করে আলোর অন্নপ্রাশন দেওয়া হয়েছিল। বালিকা সবার আদর যত্নে লালিত হচ্ছে। মেঘনা আর হিমাদ্রির জীবনে বসন্তের মুকুল ফুটে উঠেছে। মেয়েকে পেয়ে মেঘনা তার তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে গেছে। হিমাদ্রি এখন আরও বেশি সতর্ক থাকে। আলো এখন প্রায় ৩ বছর বয়স। ইদানিং আরতির প্রায় হাসপাতাল যেতে দেরি হয়ে যায়, মাঝে মাঝে যাওয়া হয় না। বালিকা সবাইকে ব্যস্ত রাখে। এখন সে হাতে পায়ে চঞ্চল হয়ে উঠেছে। তার জল নিয়ে খেলতে ভালো লাগে। বাথরুম খোলা পেলেই বাথরুমে ঢুকে সব কল খুলে শাওয়ার খুলে বসে থাকবে। মা বকলে সে ঠাকুমার পেছনে এসে লুকাবে। তখন আরতি তাকে বাঁচাবে। আলো বড় ঠাকুমার কাছে ঘেঁষে না। বম্মা মোটা কাচের চশমা দিয়ে বড় বড় চোখে তাকায়। মেয়ে হিমাদ্রির অন্তঃপ্রাণ। মেয়ের একটু কিছু হলে সে অস্থির হয়ে যায়। মেয়ের হয়তো ঋতু পরিবর্তনের সময় অল্প জ্বর হলো, হিমাদ্রি সারা রাত মেয়ের মাথার পাশে বসে থাকবে। মেঘনা হয়তো একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, হিমাদ্রি ঠায় জেগে বসে থাকে। সেদিন শনিবার। আজ ঠাকুমার সকালে উঠতে একটু দেরি হয়েছে। রাতে বাতের ব্যথাটা বেড়েছিল। মেঘনা বেশ অনেকক্ষণ ধরে গরম তেলে মালিশ করে দিয়েছিল। ঠাকুমা সকালে স্নান সেরে পুজো সেরে তখন চা খান। আর সবাই উঠে পড়েছে, সবাই রেডি, সবাই ঠাকুমার জন্য অপেক্ষা করছে। ঠাকুমা জানেন। বৌমা, আমার ঘরে টেবিলের ওপরে গঙ্গা জলের ক্যান আছে, সেটা একটু নিয়ে এসো তো, ঠাকুমা ডাকলেন। মেঘনা গঙ্গা জল নিয়ে এসেছে। দাও, এই ঘটে একটু দাও, আর একটু দাও এই কোষাকুষিতে। মেঘনা কথা মতো গঙ্গা জল ঢেলে দিল। কিছুক্ষণ পরে ঠাকুমা পুজো সেরে সামনের ঘরে আসলেন। আরতি জলখাবার সাজিয়ে দিয়েছেন। মেঘনা চায়ের সরঞ্জাম, টিপট, কাপ সব সাজিয়ে নিয়ে এসেছে। হঠাৎ মেঘনা তরতর করে নিজের ঘরের দিকে চলে গেল। কি হলো বৌমার? ঠাকুমার ভ্রুকুটি কুঞ্চিত। মেঘনা আবার তরতর করে নেমে আসলো। একতলায় দরজার কাছে টেবিলে তার কাজের ব্যাগ ছিল। সেখান থেকে প্যাডের প্যাকেটটা লুকিয়ে বের করে চট করে আঁচলে লুকিয়ে নিল। কিন্তু ঠাকুমা দেখে ফেলেছেন। প্যাকেটটা নিয়ে মেঘনা নিজের ঘরে চলে গেল। সবাই যেন কিছুই দেখেনি, সেইভাবে জলখাবারে মন দিয়েছে। মেঘনা নেমে আসতেই ঠাকুমা তার দিকে তেড়ে গেলেন। তোমার শরীর খারাপ চলছে আর তুমি আমার পুজো নষ্ট করে দিলে? পুজোর ঘট কোষাকুষি সব অশুচি করে দিলে? তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? সবাই উঠে দাঁড়িয়েছে। আসন্ন প্রলয়ের আশঙ্কা। কেউ কিছু বোঝার আগে ঠাকুমা কর্কশ্বরে তাকে অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করলেন। মেঘনার মা বাবা 14 গোষ্ঠীর মুন্ডুপাত শুরু করলেন। মেঘনা পাথর হয়ে গেছে। সবাই স্তব্ধ। ঠাকুমার এই চেহারা কেউ কখনো দেখেনি। চোরকি ঘরে বিছানায় ঘুমাচ্ছিল, সে হঠাৎ জেগে উঠে কাঁদতে শুরু করেছে। মেঘনা তার কাছে ছুটে গেল। কিছুক্ষণ পরে মেয়েকে কোলে করে মেঘনা নেমে এসেছে।
সবাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ে আমার বাড়িতে থাকবে না, হয় ও থাকবে নয় আমি থাকব। ঠাকুমা কঠিন স্বরে বলে উঠলেন, মা তুমি চুপ করো, মা চুপ করো প্লিজ। অনুপম চেঁচিয়ে উঠলেন, আমি চুপ করব না, আমি যা বলেছি সেটা না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠাকুমা বললেন, আপনি যাবেন না ঠাকুমা, আমি চলে যাব, আমি চলে যাব। মেয়েকে বুকে করে মেঘনা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। সবাই অনেকক্ষণ নির্বাক বসে রইল। জল খাবার অভুক্ত রয়ে গেল, কাপে চা জুড়িয়ে গেল। ঠাকুমা অবশ্য নিজের চা জল খাবার খেয়ে দিব্যি নিজের ঘরে বসে সুপারি কাটছেন। দুদিন মেঘনা মেয়েকে খাওয়ানো ছাড়া ঘর থেকে বেরোয়নি, হয়তো নিজে কিছু খায়নি। সে মুখে এমন কুলুপ এঁটেছে যে শত অনুনয় করে বারে বারে মাপ চেয়েও মেঘনার মুখ থেকে একটা কথা বের করতে পারেনি হিমাদ্রি। তৃতীয় দিন মেঘনার মা বাবা মেয়েকে নিতে আসলেন। তারাও মুখে কুলুপ লাগিয়ে এসেছেন। আরতি আর অনুপম নানাভাবে তাদের কাছে ক্ষমা চাইছেন। অনুনয় বিনয় কোনো কিছুতেই কোনো কথা তাদের কারো মুখ দিয়ে বেরোলো না। এমনকি ওনারা মেয়ে নাতনিকে নিয়ে যখন চলে যাচ্ছেন তখনও হিমাদ্রি মা বাবাকে নিয়ে তাদের পেছন পেছন এয়ারপোর্ট পর্যন্ত ছুটল। তারা গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। আলো বাবা বাবা করে পরিত্রাহী চিৎকার করছে। মেঘনা দেখছে হিমাদ্রি মেয়ের দিকে শেষবারের মতো হাত বাড়িয়ে দিয়েছে। ডাক ছেড়ে আর্তনাদ করে কাঁদছে একটি মেয়ের অসহায় বাবা। ভগ্ন হৃদয়ে বিধ্বস্ত হিমাদ্রি মা বাবার সাথে বাড়ি ফিরে আসলো। তিনজনে অবসন্ন মনে বসে রয়েছে সোফায়। কাজের মেয়ে তিনজনের জন্য জল নিয়ে আসলো। কেউ তাকালো না, সবাই ক্লান্ত চুপ করে বসে রইল। অনেকক্ষণ পরে হিমাদ্রি কোনো রকমে নিজেকে তুলে ক্লান্ত পায়ে সিঁড়ি ভাঙতে আরম্ভ করল। আজ তার প্রাণশক্তি হঠাৎ যেন ফুরিয়ে গেছে। কিছুক্ষণ পরে হিমাদ্রির প্রাণ ফাটা কান্না শুনে দুজনে ছেলের ঘরে ছুটে গেল। ঘরের দেওয়ালে মা মেয়ের একটা বড় মতো বাঁধানো ছবি তাদের মাথার উল্টো দিকে টাঙানো থাকত। চোখ খুলেই সে ছবি হিমাদ্রির চোখে পড়ত। ঘরে ঢুকতেই হঠাৎ সে ছবি দেওয়াল থেকে খসে পড়ল। চরকি চরকি করতে করতে হিমাদ্রি অজ্ঞান হয়ে পড়ে গেল। সব চাকর বাকর ছুটে আসলো। অনুপম লোকের সাহায্যে ছেলেকে বিছানায় শুইয়ে দিলেন। ইসিজি মেশিন বাড়িতেই ছিল, টেস্ট করলেন। আরতিও ছেলেকে পরীক্ষা করলেন। হঠাৎ শক পাওয়াতে ওর স্ট্রোক মতো হয়েছিল। ডাক্তার অনুপম স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, নাথিং সিরিয়াস, আমি একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন কয়েক ঘন্টা ঘুমাবে। হিমাদ্রি সেরে উঠেছে শীঘ্রই, কিন্তু এ অন্য হিমাদ্রি। সে কারো সাথে বেশি কথা বলে না, প্রয়োজন ছাড়া কথা বলে না। নিজের বইপত্র নিয়ে থাকে অথবা চুপ করে বসে থাকে নিজের ঘরের জানালার ধারে। তাকে ব্যালকনিতে দাঁড়াতে কেউ দেখে না। এই ব্যালকনিতে দাঁড়িয়ে সে মেঘনার সাথে গল্প করত। মেয়ে হওয়ার পরে মেয়েকে কোলে করে ব্যালকনিতে এসে দাঁড়াতো মেঘনা। মেয়ে আধো আধো গলায় কত কথা বলতো বাবাকে। বাবা মেয়ের ফটো তুলত। হিমাদ্রি সকালে সবার আগে কাজে চলে যায়, ফেরে অনেক রাতে। সে নিজেকে ভুলতে চায়, কিন্তু মেয়েকে ভুলতে পারে না। যাবার বেলায় মেঘনার মুখটা হিমাদ্রি ভুলতে পারে না। ঠাকুমা বোঝেন তিনি কি করছেন। হাসি মুখর বাড়িতে শ্মশানের নীরবতা ছেয়ে গেছে তার কারণে। ছেলেটা যেন সবসময় ছলছল চোখ নিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠাকুমার দিকে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম ঠাকুমা, যে তুমি আমার সব কিছু কেড়ে নিলে? বুবান, তুই সব সময় এমন মনমরা হয়ে বসে থাকিস কেন? সেদিন তিনি নাতির পিঠে হাত দিয়ে বললেন, তুমি আমাকে কি করতে বলো ঠাকুমা? হিমাদ্রি করুণ চোখে ঠাকুমার দিকে তাকালো। ঠাকুমা কোনো জবাব দিতে পারলেন না। সেদিন আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল বুবান। আমি আমার গৃহলক্ষ্মীকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বৌমা কাঁদতে কাঁদতে চলে গেল, তাও আমি ওকে আটকাইনি। আমি মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে কুসংস্কারকে আঁকড়ে ধরেছি। তুই বৌমাকে ফোন কর বাবা, আমি বৌমার কাছে ক্ষমা চাইব, ওর মা বাবার কাছে ক্ষমা চাইব, তুই ফোন কর। ঠাকুমা কাতর কণ্ঠে বলল, না ঠাকুমা, আমাকে মাফ করো, আমি পারবো না। হিমাদ্রি উঠে চলে গেল। সিদ্ধেশ্বরী নিজের ছেলেকে বললেন, ছেলের বউকে বললেন, কেউ শুনল না বৃদ্ধার কথা। সেদিন দুপুরে সিদ্ধেশ্বরী দেবী কাজের মেয়ে রীতাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটা বাচ্চা মেয়ে রাস্তার উল্টো দিকে খিলখিল করে হাসতে হাসতে ছুটে যাচ্ছে। চরকি চরকি! সিদ্ধেশ্বরী কোনো দিকে না তাকিয়ে হঠাৎ আত্মহারা হয়ে ছুটলেন তার দিকে। রীতা কিছু বুঝে উঠবার আগে তিনি একটা মিনি বাসের ধাক্কায় ছিটকে পড়েছেন। সবাই ছুটল। রীতা ছুটে গিয়ে দেখল সব শেষ। মিনি বাসের চাকা বৃদ্ধার জীর্ণ পাঁজর গুড়িয়ে দিয়ে গেছে। ঠাকুমা তার নাতবউয়ের কাছে শেষবারের মতো ক্ষমা চাইতে পারেননি।
মনে দুঃখ অনুতাপ নিয়ে চলে গেছেন ঠাকুমা। হিমাদ্রির বিমান নিউ ইয়র্কে জন কেনেডি এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সে মেয়েকে দেখার জন্য অস্থির। এয়ারপোর্টের বাইরে এসে হিমাদ্রি মেঘনাকে খুঁজছে। মেঘনা কি আসেনি? হিমাদ্রি কেঁপে উঠল। চোরকি ভালো আছে তো? চোরকির কিছু? তখন হিমাদ্রির ফোন বেজে উঠল। মেঘনা ফোন করেছে। তোমার সামনে ডান দিকে। ওই তো মেঘনা। হিমাদ্রি তার লাগেজ ট্রলি নিয়ে ছুটল মেঘনার দিকে। দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে। চারিপাশের পৃথিবী উধাও। তাদের বহির্জ্ঞান লোপ পেয়েছে। অনেকক্ষণ ধরে দুজনে আলিঙ্গনবদ্ধ রইল। শেষে হিমাদ্রি তার বাঁধন শিথিল করেছে। মেঘনা? দুজনের চোখে অশ্রুধারা নেমে এসেছে। হিমাদ্রি পকেট থেকে তার রুমাল বের করে মেঘনার চোখ মুছিয়ে দিল। মেঘনা ফোঁপাচ্ছে। না, আর কাঁদে না। এই তো আমি এসে গিয়েছি, চলো। মেঘনা একটা বড় গাড়ি নিয়ে এসেছিল। দুজনে হিমাদ্রির জিনিসপত্র তাতে ঢুকিয়ে নিল। চোরকি কোথায় আছে? যেতে যেতে হিমাদ্রি প্রশ্ন করল। জেএফকে হসপিটালে। তোমার গুরুদেব চোরকির চিকিৎসা করছেন। কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছেছে। হিমাদ্রিকে মায়ের সাথে ঢুকতে দেখে আলোর নিস্তেজ মুখে আলো ফুটে উঠেছে। সে ছোট ছোট শীর্ণ দুখানি হাত বাড়িয়ে দিয়েছে বাবার দিকে। হিমাদ্রি ছুটে মেয়েকে জড়িয়ে ধরল। এই যে বাবা এসে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। আমাদের আলো একেবারে সেরে উঠবে। ডাক্তার ভিক্টর জনসন সহাস্য মুখে ঘরে ঢুকলেন। হিমাদ্রি এগিয়ে গিয়ে ওনার সাথে করম মর্দন করল। উনি হিমাদ্রি পিঠ চাপড়ে দিলেন। তোমার আরও আগে আসা উচিত ছিল। সহসা আশঙ্কার ছায়া নেমে আসলো হিমাদ্রির চোখে। মেঘনার চোখে আতঙ্ক। আরে না না, সরি, চিন্তার কোনো কারণ নেই। এভরিথিং আন্ডার কন্ট্রোল। অ্যাবসোলুটলি। তুমি তো ট্রেন্ড অনকোলজিস্ট, তাই বললাম। এসো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। উনি হিমাদ্রিকে সাথে নিয়ে চলে গেলেন। তোমার মেয়ে ডায়াগনোসিস খুব তাড়াতাড়ি হয়েছে হিমাদ্রি। এত তাড়াতাড়ি লাখে একটা কেসে হয়। তোমার মেয়ে সেদিক দিয়ে লাকি। এটাকে স্টেজ 0 বলা যায়। প্রি ক্যান্সার সেল শুরুতেই ধরা পড়েছে। আমরা সেখানেই ক্যান্সারকে আটকে দিতে পেরেছি। ওর 100% রেমিশন হতে পারে আমার মনে হয়। এবার তুমি চলে এসেছো। উই উইল ফাইট ইট আউট। হিমাদ্রি ডাক্তার ভিক্টরের সাথে মেয়ের চিকিৎসায় লেগে পড়ল। এই 5 বছরে সে দেশে ক্যান্সার নিয়ে অনেক গবেষণা করেছিল। নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল। 2 লক্ষ ক্যান্সার স্পেশালিস্ট নিবিষ্টভাবে আলোর চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েছে। শীঘ্রই তার ফল পেতে শুরু করল হিমাদ্রির জীবনের আলো, তার ছোট্ট চোরকি। ইতিমধ্যে 6 মাস পেরিয়ে গেছে। আবার চিকিৎসার পরীক্ষার পালা। চোরকিকে বাড়ি নিয়ে আসা হলো। ডাক্তার ভিক্টর বলেছিলেন, রোগের চিকিৎসায় রোগীর মন একটা বড় ভূমিকা পালন করে। বালিকার বিশ্বাস ছিল তার বাবা এসে সব ঠিক করে দেবে। তাই হয়েছে। আলো দ্রুত সুস্থ হয়ে উঠছে। তার মুখে রক্তিম আভা ফিরে এসেছে। শিশু সুলভ চঞ্চলতা আবার ফিরে এসেছে। তার খিলখিল হাসি ছড়িয়ে পড়ছে সারা বাড়িতে। হিমাদ্রি জেনেছে আমেরিকায় ফিরে এসে ঝড় বয়ে গেছে মেঘনার জীবনে। স্বামীর বাড়িতে তার চরম অপমান হয়েছে। যাকে সে সব থেকে বেশি বিশ্বাস করত, সব থেকে বেশি ভালোবাসত, সে তাকে আড়াল করতে পারেনি। মেঘনার সকল স্বপ্ন চুরমার হয়ে গেছে। ছোট্ট চোরকি দিনের পর দিন বাবাকে খুঁজেছে, বাবার জন্য কেঁদেছে। মেঘনা তাকে ভোলাতে পারেনি। রাতের পর রাত তা চোখের জলে ভেসেছে। কাবেরী মেয়েকে সতর্ক করতে চেয়েছিলেন, কিন্তু ভালোবাসা কোনো বাধা মানতে চায় না। মেঘনার বাবা মা দুজনেই মেয়ের জন্য চিন্তিত, নাতনির জন্য চিন্তিত। তারা বুঝে পায় না কি করলে মেয়ের দুঃখ দূর হবে। মেয়েকে পুরনো বাঁধন কাটিয়ে এগিয়ে যেতে বলবেন, কিন্তু দেবাঞ্জনের তাতে ঘোর আপত্তি। ওই বাড়ি থেকে তোমার মেয়েকে অপমান করে তাড়িয়ে দিয়েছে সেটা ঠিক, কিন্তু তুমি জানো তাতে হিমাদ্রির কোনো দোষ ছিল না। তোমার মেয়ে এখনো হিমাদ্রিকে ভালোবাসে। একদিন হঠাৎ একটা সাংঘাতিক কথা তারা আবিষ্কার করেছে। কাবেরীর কিছুদিন থেকে পেটে একরকম চাপা ব্যথা অনুভব করছিল। সে মনে করত গ্যাস হয়েছে, অ্যাসিড হয়েছে। ওষুধ খেলে সাময়িকভাবে কমেও যেত ব্যথা। একদিন ডাক্তার ভিক্টরের সাথে দেবাঞ্জনের কথা হচ্ছিল। কথায় কথায় দেবাঞ্জন কাবেরীর পেট ব্যথার ব্যাপারে উল্লেখ করলেন। ব্যথাটা গ্যাসের অথবা অ্যাসিডিটির জন্য নাও হতে পারে দেবাঞ্জন। তুমি একদিন ওনাকে নিয়ে এসো আমার কাছে, আমি কয়েকটা টেস্ট করি। কিছু না, জাস্ট টু বি ক্লিয়ার। কথা মতো দেবাঞ্জন স্ত্রীকে ডাক্তার ভিক্টরের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা হলো, ফল চিন্তাজনক। ভিক্টর আরও কিছু পরীক্ষা করলেন। সেদিন এক সাংঘাতিক খবর নিয়ে দেবাঞ্জন বাড়ি ফিরেছিলেন। কাবেরীর পেটে এক ভয়ানক সাংঘাতিক রকমের আলসার হয়েছে। ভিক্টর তার ডাক্তারি নামও দেবাঞ্জনকে জানিয়েছিলেন। ক্যান্সার পেটের অন্যান্য দেহযন্ত্রে ছড়িয়ে পড়েছে। লিভার, কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। রোগ অনেকদিন শরীরে বাসা বেঁধেছিল, জানান দেয়নি। ক্যান্সার কাবেরীকে বেশি সময় দেয়নি। 1 মাসের মধ্যে
সব শেষ হয়ে গেল। কাবেরী চলে গেলেন। 2 বছর দেবাঞ্জন মেয়ে আর নাতনিকে নিয়ে কাটালেন। জীবনের শূন্যতারও অভ্যেস হয়ে যায় একদিন। অভাববোধ আছে কিন্তু অস্থিরতা নেই। নাতনি সে জায়গাটা দখল করে নিয়েছে। দেবাঞ্জন দিনে দিনে চরকির সাথে মনে প্রাণে জড়িয়ে গেছেন। এমনই তার মায়ার বাঁধন। এখন নাতনি সব। তিনি নিজেকে নাতনির কাছে নিযুক্ত করেছেন। নাতনিকে প্রতিদিন সকালে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার ছোট ছোট বায়না পূরণ করা, মা বকলে তাকে আড়াল করা, রাতে গল্প বলে ঘুম পাড়ানো। কিন্তু সে সুখের মেয়াদ অল্প ছিল। একদিন সে ভয়ঙ্কর সংবাদ আবার তার জীবনকে ওলটপালট করে দিল। দেবাঞ্জন চোখে অন্ধকার দেখছিলেন সেদিন। মেঘনাকে সেদিন সামলাতে হয়েছিল বাবাকে। সেদিন রাতে নিজেকে বড়ই একাবোধ হয়েছিল মেঘনার। সেই লোকটা তার সাথে নেই। মেয়েকে মনে আছে হিমাদ্রির? মেয়েকে ছাড়া আর কি আছে মেঘনার? দেবাঞ্জন বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন সেই খবরে। বাবা, তুমি ডাক্তার, তুমি যদি বেসামাল হয়ে যাও তাহলে আমি কি করে ভরসা পাব? না না মেঘনা, আমি ঠিক আছি। আমি ভিক্টরের সাথে কথা বলেছি। ও বলেছে লাকিলি চরকির রোগটা একেবারে গোড়ায় ধরা পড়েছে। প্রি ক্যান্সার, স্টেজ 0। আমরা মামনিকে তাড়াতাড়ি ঠিক করে তুলব, সুস্থ করে তুলব। ভয় নেই, ও সেরে উঠবে, ও ভালো হয়ে যাবে, তুমি দেখে নিও। কিন্তু তিনি অস্থির হয়েছেন, চিন্তিত হয়েছেন, আতঙ্কিত হয়েছেন। মেঘনা জানে। সেদিন ডাক্তার ভিক্টরের সাথে আলোচনা সেরে দেবাঞ্জন বাড়ি ফিরছেন। আগামীকাল চরকিকে জেএফকে হসপিটালে ভর্তি করা হবে। দেবাঞ্জন 7 ভাবতে ভাবতে বাড়ি ফিরছেন। সন্ধেবেলা নিউ ইয়র্কের রাস্তায় অফিস ফেরত গাড়ির ভিড়। গাড়ি যেন চলেই না। দেবাঞ্জন অস্থির হয়ে উঠেছেন, ক্ষিপ্ত হয়ে উঠেছেন। হঠাৎ রাস্তা ছেড়ে তিনি নেমে পড়লেন। উদ্দেশ্য মেন রাস্তা ছেড়ে গলির মধ্যে ঢুকে পড়া, একটু ঘুরে বাড়ির শর্টকাট ধরা। নিমেষে ঘটে গেল সবকিছু। দেবাঞ্জন যেই ঝড়ের বেগে রাস্তা ছেড়ে গলির দিকে তার গাড়ি ঘোরালেন, তিনি দেখলেন পেছন থেকে আরেকটা গাড়ি একই পথ অবলম্বন করেছে। তিনি গতি বাড়িয়ে এগিয়ে যেতে চাইলেন। সহসা তার গাড়ি রাস্তার ধারে একটা ডোবার মধ্যে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে পেছনের গাড়িটা একই জায়গায়, একই ডোবায় ঢুকে গেল। নিমেষের মধ্যে সব শেষ। অনেক রাতে আমি পুলিশের কাছে খবরটা জানতে পারি। হিমাদ্রি মেঘনার কাছে সেদিন সব বৃত্তান্ত শুনছিল। সেদিন আমার নিজেকে সব থেকে বেশি অসহায় লাগছিল। এই পৃথিবীতে আমার কেউ রইল না। সেদিন আমি অনেক কেঁদেছি তোমার জন্য। আমার মেয়ে মরতে বসেছে আর তুমি আমার সাথে নেই। মেঘনার 2 চোখ বেয়ে জল ঝরে পড়ছে। হিমাদ্রি চোখে জল। কিছুক্ষণ নীরবে কাটল। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করিনি মেঘনা। আমরা সবাই তোমার অপরাধী। সেদিন থেকে আমি কোনোদিন শান্তিতে ঘুমাতে পারিনি। প্রতিদিন ভোরে কাজে চলে যাই। যখন ক্লান্তিতে শরীর প্রায় অবশ হয়ে যায় তখন বাড়ি ফিরি। সারাক্ষণ তোমার সে রাগে, অপমানে, দুঃখে জর্জরিত মুখখানি আমার চোখের সামনে ভাসত। ছোট্ট চরকির কান্না আমাকে সবসময় কষ্ট দেয়। আমায় কোনোদিন ক্ষমা করো না তুমি। হিমাদ্রি মেঘনার 2 হাত ধরে কাতর কণ্ঠে বলল। না গো, আমি কাউকে দোষ দিই না, সব কপাল। আমি এয়ারপোর্টে তোমার সেই বুক ফাটা কান্না ভুলতে পারিনি। মেঘনার স্বামীর হাতের ওপর হাত রাখল। আচ্ছা, এতবার কলকাতায় মা বাবার সাথে কথা হলো, কিন্তু ঠাকুমাকে তো একবারও দেখলাম না। মেঘনা জিজ্ঞাসা করল। তুমি চলে যাওয়ার পরে ঠাকুমাও তার ভুল বুঝেছিলেন। আমার 2 হাত চেপে ধরে বলেছিলেন তোমাকে একবার ফোন করতে। তিনি তোমার কাছে, তোমার মা বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন। বলতেন আমি আমার গৃহলক্ষ্মীকে তাড়িয়ে কুসংস্কারকে গুরুত্ব দিয়েছি, আমার পাপের কোনো ক্ষমা নেই। তবু আমার মা যদি আমাকে একবার ক্ষমা করে, আমি রাজি হইনি। কোন মুখে আমি তোমাকে ফোন করব? ঠাকুমা মা বাবাকেও বারে বারে অনুনয় করতেন। পুজো আর্চা সব ছেড়ে দিয়েছিলেন। গঙ্গা জলের ক্যানগুলো সব ছুঁড়ে ফেলেছিলেন। তার ঘরে চৌকির এক কোণে চুপ করে বসে থাকতেন। তারপর একদিন রীতাদিকে নিয়ে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছেন। হঠাৎ ওনার মনে হলো রাস্তার উল্টো দিকে চরকি খিলখিল করে হাসতে হাসতে ছুটে যাচ্ছে। ঠাকুমা চরকি চরকি করতে করতে ছুটলেন সেদিকে। ব্যাস, মিনি বাসের ধাক্কায় ছিটকে পড়লেন। আর অন্য এক মিনি বাস পাজর কটা। হিমাদ্রির কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে। ঠাকুমা অনেক দোষ করেছেন, কিন্তু অমন ভয়ঙ্কর মৃত্যু ঠাকুমার পাওনা ছিল না। দুজনে ড্রয়িং রুমে বসে কথা বলছিল। চরকি ঘুমাচ্ছে। তখনই বালিকা ঘুম থেকে উঠেছে। সে চুপচাপ বাবার কোলে এসে বসেছে। চরকি বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, এখন থেকে আমরা একসাথে থাকবো তো? তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? না মামুনি,
আমরা সব সময় একসাথে থাকব। চরকি মা আর বাবা। হিমাদ্রি মেঘনাকে কাছে টেনে নিল। আজ হিমাদ্রি স্ত্রী আর কন্যাকে নিয়ে ফিরে যাচ্ছে। আজ আলোর আশা পূরণ হয়েছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।